স্বাগত বিরতির সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। দেশে করোনায় আরও ২২৫ জনের মৃত্যু, নতুন রোগী ১১,৫৭৮ জন, শনাক্তের হার ২৯.০৯। বেসরকারি ৭৮ হাসপাতালে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি, সবাইকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী। যানজটের ভোগান্তি, করোনার ঝুঁকি উপেক্ষা করেই ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ, টার্মিনালগুলোতে ভিড়। রাজধানীর কোরবানির হাটে এখনো কম ক্রেতা, বৃষ্টির বাগড়ায় বেচাকেনায় ভোগান্তি, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঈদ ঘিরে রাজধানীতে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা, টার্গেট গরুর হাট, বাস ট্রেন ও লঞ্চ টার্মিনাল। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১১,৫৭৮ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো ১১ লাখ। এদিকে একদিনে মৃত্যু হয়েছে আরও ২২৫ জনের। এ নিয়ে মোট প্রাণহানি ১৭,৮৯৪ জনের। রোববার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৯,৮০৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১,৫৭৮ জনের। এতে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১১,০৩,৯৮৯, আর ১ লাখ রোগী শনাক্ত হল মাত্র ৯ দিনে। ২৪ ঘন্টায় পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ২৯.০৯%। এদিকে একদিনে মৃত্যু হয়েছে আরও ২২৫ জনের। সবচেয়ে বেশি ৬০ জন মারা গেছেন ঢাকা বিভাগে, আর ৫৪ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এখন পর্যন্ত মোট প্রাণহানি ১৭,৮৯৪ জনের। রোগী শনাক্ত ও মৃত্যু না কমায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। প্রত্যেককেই সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে, নিরাপদ শারীরিক সামাজিক যে দূরত্বটি আছে সেটি রক্ষা করে চলতে হবে, এবং যতটা সম্ভব অন্তত ২০ সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলা অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এইভাবে নিজেকে নিরাপদ রাখা সম্ভব, পরিবারের সদস্যদের নিরাপদ রাখা সম্ভব, তথা পুরো দেশকেই আমরা এইভাবে নিরাপদ রাখতে পারি। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮,৮৪৫ জন। এতে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৯,৩২,০০৮ জন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বেসরকারি ৭৮ হাসপাতাল ও ক্লিনিককে করোনা শনাক্তের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, বেসরকারি হাসপাতাল বা ক্লিনিককে এই পরীক্ষা করানোর খরচ ধরা হয়েছে ৭০০ টাকা। করোনার সংক্রমণ শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষার ফল পাওয়া যাবে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে। অ্যান্টিজেন টেস্টে নাক কিংবা মুখ গহ্বরের শ্লেষ্মা ব্যবহার করা হয়। RNA বিশ্লেষণের পরিবর্তে এখানে ভাইরাসের প্রোটিন শনাক্ত করা হয়। আবার রক্ত পরীক্ষা করেও অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা সম্ভব। দেশে বর্তমানে RT-PCR পদ্ধতিতে করোনা ভাইরাসের বেশিরভাগ নমুনা পরীক্ষা করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে করোনার টিকা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না পড়ে সেভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয় বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২০২১ সালের এক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এ ভাইরাস পুরো বিশ্বকে সামাজিক ও অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে। তবে মহামারীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেজন্য দেয়া হচ্ছে প্রণোদনা। যেটা লক্ষ্য সেটা ছিল যে আমরা সাধারণ মানুষ যেন কোনো মতে কষ্ট না পায়, তাদের খাদ্যের চাহিদা পূরণ করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদেরকে করোনা থেকে যেমন মুক্তি দেওয়া, আবার তাদের আর্থিকভাবে যেন তাদেরকে সহযোগিতা করা। যে কারণে আমরা কতগুলি একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করি।
এবং প্রায় 1,31,641 কোটি টাকার 28টি প্রণোদনা অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ আমরা ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাই। আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিব এবং তাদের সঙ্গে যারা কর্মরত সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, গণটিকা দেয়া শুরু হয়েছে। দেশের সবাই যেন করোনা ভ্যাকসিন নিতে পারে সেজন্য যত দরকার সে পরিমাণ টিকা কেনা হবে। আমাদের দেশের প্রত্যেকটা যাদের এই ভ্যাকসিনটা গ্রহণ করার তাদের সকলে যেন এটা নিতে পারে, তার জন্য যত দরকার আমরা তা ক্রয় করব এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব, যেন আমার কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবেই কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। অনুষ্ঠানে করোনাকালীন সময় জনগণের সুরক্ষায় কাজ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সামাজিক উন্নয়নের পথে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, করোনার টিকা নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। দুর্নীতির কারণেই টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণে সঠিক রোডম্যাপ করতে ব্যর্থ সরকার। টিকা সংগ্রহ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব। মোট 1,16,620,00,000 ডোজ টিকা সংগ্রহ করেছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের আকুল আহ্বান বিজ্ঞাপনে 1.5 কোটি ডোজ সংগ্রহের কথা বলায় প্রমাণিত হয়েছে যে সরকার করোনা শুরুর প্রথম থেকেই জনগণের সঙ্গে প্রতারণা করছে। টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে সরকার সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ প্রদানে ব্যর্থ হয়েছে। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে করোনা সংক্রমণ উপেক্ষা করে ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর সব বাস টার্মিনালে ভিড়। এদিকে মহাসড়কে যানজট থাকায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না বাস। কমলাপুর রেল স্টেশনেও ভিড় ছিল সকালে। আন্তনগর ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেলেও একেবারে উল্টো চিত্র ছিল লোকাল ও কমিউটার ট্রেনে। কারো ব্যাগ হাতে, কারো মাথায় পিঠে। রোববার সকাল থেকেই রাজধানী বাস টার্মিনালগুলোয় এভাবেই ভিড় করতে থাকেন যাত্রীরা। আগাম টিকিট কেটে নির্ধারিত সময়ে কাউন্টারে পৌঁছালেও দেখা নেই বাসের। প্রায় প্রতিটি বাসই নির্ধারিত সময়ে 4-5 ঘন্টা পর ঢাকা ছাড়ছে। কাউন্টারের কর্মীরা মহাসড়কের যানজট ও ঘাট পরিস্থিতিকে দায়ী করছেন, আর চালকরা বলছেন এবার প্রতি টিপে দ্বিগুণ সময় লাগছে। সকাল 7টায় গাড়ি খুলনাতে ছাড়ছে, আজকে সকাল 7টায় পাইছি। জামটা মূলত ঘাটে। এবার ওদের খুব কমই ছাড়ি না, বেশিরভাগ ছাড়ি না। গাড়ি আসবে, লোকেশন কাছাকাছি আসছে তখন টিকিট বিক্রি করি। পাবনা থেকে আমরা কালকে সকাল 7টা 7:30টার দিকে আমরা গাড়ি টান দিয়েছি, আজকে সকালে এখানে পৌঁছাইছি। এখানে আসার পরে সব কাউন্টারে ঘুরছি, কোথাও টিকিট পাইনি। পরে এখানে একটা টিকিট পাইছি, বসে আছি কখন আসবে গাড়ি। যারা বিভিন্ন কাউন্টার ঘুরেও টিকিট পাননি, সবচেয়ে ভোগান্তিতে পড়েন তারা। কয়েক গুণ বাড়তি ভাড়ায় রওনা হতে হয় তাদের। এ নিয়ে হেলপারদের সঙ্গে চলে বাকবিতণ্ডা। বেশি নিচ্ছে, এক একজনের 100 টাকা ভাড়া, সে জায়গা নিচ্ছে 200 টাকা, নেবে তো 160 টাকা। ভিড়ের কারণে কোথাও মানা হয়নি স্বাস্থ্যবিধি, যদিও অনিয়ম দূর করতে মাঠে তৎপর দেখা গেছে ট্রাফিক পুলিশকে। ছিল বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতও। স্বাস্থ্যবিধির বিষয়গুলো তদারক করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক মিরপুর বিভাগ কর্তৃক একটা সার্ভিলেন্স টিম গঠন করা হয়েছে, যারা টার্মিনাল কেন্দ্রিক দুটো জিনিস এনশিওর করবে। একটা হলো অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায়, এটা যেন না করতে পারে। এদিকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রবেশপথে ছিল প্রশাসনের নজরদারি। আন্তজেলা ট্রেনে অর্ধেক আসন ফাঁকা দেখা গেলেও গাদাগাদি করে যাত্রী বহন করা হয় লোকাল ট্রেনগুলোয়। ঢুকতেও যেই সিস্টেমটা দেখলাম, ভালো লেগেছে যে না, যথেষ্ট এই হাইজিন মেনটেন করছে, বা ইচ্ছা করলে যে কেউ টিকিট ছাড়া ঢুকে পড়তে পারছে না। আমরা বিনা টিকিটে কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেব না। তো ধরেন চাপ যতই থাকুক, যদি কেউ টিকিট না পাচ্ছে তো স্টেশনে প্রবেশ করতে পারছে না, চাপটা বাড়িয়ে থাকবে। ভোরে রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে কিছুটা ভিড় দেখা গেলেও মানা হয়নি সামাজিক দূরত্ব। অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে অনেকেই রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলে যাচ্ছেন। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা।
বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। আপনি বলছিলেন যে ঈদ করতে অনেকেই তো ঢাকা ছাড়ছে, আমরা জানি। ভোগান্তি ছাড়াই যাত্রীরা যাচ্ছেন, আপনি বলছিলেন যে তেমন একটা ভোগান্তি আপনার চোখে পড়েনি। এই মুহূর্তে সদরঘাটের চিত্রটি যদি আমাদের বলতেন। রাত 9টায় কিন্তু এই সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছেড়ে যাওয়ার শেষ সময়। তারপর আমরা দেখতে পেয়েছি এখনও কিন্তু কিছু লঞ্চ পল্টনে আছে, অপেক্ষা করছে, এবং শেষ লঞ্চের যাত্রীরা কিন্তু তাড়াহুড়ো করে লঞ্চের দিকে ছুটছেন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পল্টন কিন্তু একেবারেই ফাঁকা। অন্য বছর বা স্বাভাবিক সময়ের ঈদের সাথে এই চিত্রটি কিন্তু আসলে একেবারেই মিলে না। আজকে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ আশা করেছিল বেশ ভিড় হবে, এবং এই জন্য কিন্তু তারা চাহিদার অতিরিক্ত 14টি বিশেষ লঞ্চের ব্যবস্থা রেখেছিলেন, কিন্তু সেটির কিন্তু আসলে প্রয়োজন হয়নি। তারা আমাদেরকে জানিয়েছেন আজকে 95 থেকে 100টির মতো লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার কথা। আর ভিড়ের কথা যদি বলি, আমি তো বললামই যে আসলে ভিড় তেমন হয়নি, আর ভোগান্তির চিত্রও আসলে নেই যেমনটা বাসের ক্ষেত্রে দেখা গিয়েছে। লঞ্চে আসলে মানুষের ভোগান্তি তেমন নেই। তবে যেটি আসলে শঙ্কার বিষয় সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি আসলে বলা যায় রক্ষা হয়নি। সব ধরনের আয়োজন কিন্তু আসলে প্রশাসন বা কর্তৃপক্ষের পক্ষ থেকে ছিল, তবে স্বাস্থ্যবিধি মান্য করার যে কড়াকড়ি বা বিধিনিষেধ, সেই বিধিনিষেধ কিন্তু আসলে মানুষকে মানানোর যে প্রচেষ্টা সেটিতে একটি ঘাটতি ছিল বলেই আমরা দেখেছি। এখানে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়েছে, জরিমানাও করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু 2টি লঞ্চ মালিককে জরিমানা করা হয়েছে 8,000 টাকা, এবং 9 জন যাত্রীকে কিন্তু 200 টাকা করে জরিমানা করা হয়েছে। তারপরে কিন্তু আমরা দেখেছি মানুষের মধ্যে মাস্ক পরে অনীহা বা সামাজিক দূরত্ব মানার যে অনীহা, সেটি কিন্তু আমরা মানুষের মধ্যে দেখেছি। তো আর সেক্ষেত্রে এখানে আরেকটি বিষয় যে 23 তারিখ কিন্তু আসলে লকডাউন শিথিলের শেষ দিন। 23 তারিখ মধ্যরাত পর্যন্ত কিন্তু লঞ্চ চলাচল করতে পারবে, তেমনটি কিন্তু প্রজ্ঞাপনে বলা হয়েছে। সেক্ষেত্রে যদি এমন হয় যে কোনো লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যে 23 তারিখ মধ্যরাত অতিক্রম করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু সেটি আর ঢাকায় ফেরত আসতে পারবে না। সেটি কিন্তু আমাদেরকে বিআইডব্লিউ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। গন্তব্যে পৌঁছাতে গাদাগাদি করে গণপরিবহনে ওঠায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। যাত্রীর চাপে ফেরি ও লঞ্চঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এদিকে তীব্র গরম ও যানজটে ট্রাক আটকে থাকায় সুস্থভাবে কোরবানির পশু পরিবহন করা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছিল তীব্র যানজট। বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসের বাড়তি ভাড়া, নির্দেশনা না মেনে গাদাগাদি করে যাত্রী পরিবহন, সড়কে যানজট, এমন সব পরিস্থিতির মধ্যেই যে কোনো উপায়ে পরিবারের সাথে ঈদ করতে ছুটছে মানুষ। অনেক রোদ, গরম, কতক্ষণ ধরে আপনি গাড়ি এসি দিয়ে রাখবো? প্রচন্ড রোদ, গরম, বসে আছে আর কি, দেশে ঈদ করতে যাব। 6 শতাধিকের উপরে ফোর্স কিন্তু এই যানজট নিরসনে কাজ করতেছে। তাছাড়া আমাদের সাদা পোশাকে পুলিশ কাজ করতেছে, ট্রাফিক পুলিশ কাজ করতেছে। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে ফেরিঘাটেও। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকেই পারাপারের অপেক্ষায় ছিল অগণিত মানুষ। করোনা ঝুঁকির মধ্যে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে লঞ্চ ফেরিতে গাদাগাদি করে চাপছেন মানুষ। ভোগান্তি হইলেও আমাদের বাড়িতে যাইতে হচ্ছে, কারণ ঈদের পরে আবার লকডাউন, দীর্ঘ ছুটি। স্বাস্থ্যবিধি ভাই কেউ মানতেছে না, ঠিক আছে, এখন কিছু করার নাই। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে সে ব্যাপারে মহানগর পুলিশ বাড়ি কঠোর দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছে, এবং আশা করি গার্মেন্টস ছুটি হওয়ার পরও আমরা সঠিকভাবে সার্ভিস দিতে পারবো। এদিকে মাদারীপুরে বাংলা বাজার ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসের তুলনায় পশু ও পণ্যবাহী ট্রাকের চাপ বেশি। ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হওয়ায় কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। গরু ব্যথা লেগে গেছে, মোরা ব্যথা লেগে গেছে, মোরা ব্যথা লইয়ে কিন্তু গরু তো অসুবিধা হয়ে যাবে। 2-3টা অলরেডি পড়ে আছে, বাঁচবে কিনা আসলে বলতে পারছি না। আমার অনেক শ্রমিক কাজ করতেছে। আগামীকাল যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে উল্লেখ করে প্রশাসন বলছে, যাত্রী দুর্ভোগ কমাতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছেন তারা। বেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরের মিঠাপুকুরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 6 বাস যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 15 জন। এ ঘটনায় প্রায় 2 ঘন্টা ধরে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা বলছেন পুলিশ। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সকাল 7টা মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাসের। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় বাস দুটি। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে। স্থানীয়রা ছুটে আসেন যাত্রীদের উদ্ধারে। 4-5 বছর কার বয়স হইবে, একটা হাত পা সব গুঁড়ে হয়ে গেছে, কিন্তু আমি এই কয়টাই আটেকোনা রেখে গেছি। খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ও পুলিশ সদস্যরা। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর আহতদের উদ্ধার করা হয়। বাস থেকে বের করে আনা হয় শিশুসহ 5 জনের মরদেহ। জোয়ানা পরিবারের কাছে আমরা 4টা মৃতদেহ উদ্ধার করি এবং ওইখানে আমরা পাশে দেখতেছেন ওইখানে সেলফি পরিবহন, ওইখানে একটা আমরা উদ্ধার করি। পুলিশ ও স্থানীয়রা জানায় অতিরিক্ত গতি ও ওভারটেক করার চেষ্টার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। যখন ওভারটেক করতে গেছে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িটা, তখন রংপুর থেকে আসা গাড়িটাকে আর কি মেরে দিয়েছে। রোডে গাড়ি চলাচল মোটামুটি চাপ ছিল, ওই অবস্থায় সেলফি একটা ট্র্যাককে ওভারটেক করা মাত্রই ওই সেলফির সঙ্গে জোয়ান আর কি মার খেয়েছে। ঢাকা থেকে রংপুরগামী সেলফি গাড়ি কোনো গাড়িকে ওভারটেক করার সময় ওই জোয়ানা গাড়িকে লাগাই দিয়ে দুর্ঘটনাটা ঘটেছে। দুর্ঘটনায় আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশুর পর্যাপ্ত আমদানি থাকলেও ক্রেতা কম। তার উপর বাগড়া দিয়েছে বৃষ্টি, ব্যাপক ভোগান্তিতে পড়েছে বিক্রেতারা। ইজারাদারদের আশা কাল থেকে বিক্রি বাড়বে। এদিকে কোনো হাটেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, শর্ত না মানলে হাট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি উত্তর ঢাকার মেয়রের। রোববার দুপুরে মুষলধারে বৃষ্টি, জনজীবনে স্বস্তি এলেও দুর্ভোগ বাড়ে বিক্রেতার। ব্যস্ত থাকতে হচ্ছে বৃষ্টি কাদা থেকে পশু রক্ষায়। রাজধানীর প্রতিটি হাটে যথেষ্ট পশু এসেছে, কিন্তু এখনো আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশা রয়েছে বিক্রেতার। মাঠে পানি জমে পারে, গরুর গায়ে কাদা হয়ে যাবে, গরু দাঁড়াতে পারবে না, শুতে পারবে না। জানি না কি অবস্থা, ওই কাস্টমার এখন আসতেছিল, এখন তো কাস্টমারও ঠেকে গেল, যার যার বাসা চলে যাচ্ছে। ঢাকা সিটির পশুর হাটগুলো ততটা জমেনি, ক্রেতা সমাগম এখনো কম। তবে ঈদের আগের 2 দিন বিক্রি বাড়ার আশা ইজারাদারদের। গরু যেরকম আমরা দেশে থেকে কিনছি বা যে অবস্থায় আনছি, তো সেই হিসাবে এখানে আমরা দাম পাচ্ছি না। তো গরু তো দাম করছে, আমার 3 টাকা দাম করছে না, তাহলে আশা করি যে গরু আমার লাভের আশা করে, ওই একবার দাম কই চলে যাচ্ছে। যারা একটু আগে ভাগে পশু কিনেছেন তারা দাম নিয়ে সন্তুষ্ট। হাটে মাঝারি আকারের গরুর চাহিদা ও দাম একটু বেশি। আমি কিনলাম 54 দিয়ে, যেরকম দাম চাচ্ছে আপনার সবার সাথে কথা বলে সমঝোতা হয়ে ভালোই পাচ্ছি সবাই। বেশির দিকেই মনে হচ্ছে, স্পেশালি এরকম মনে করেন মাঝারি সাইজের যে গরুগুলো একটু দাম বেশি মনে হচ্ছে। এদিকে করোনা উচ্চ সংক্রমণের মধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়ে পশুর হাট বসানো হলেও উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি, যা দেখতে গেলেন ঢাকা উত্তরের মেয়র। এটা কোরবানির হাট, এখানে আমরা আসছি পশু কিনতে, কিন্তু আপনি মাস্ক পরলাম না, বাচ্চাদেরকে নিয়ে আসলেন, বয়স্কদেরকে নিয়ে আসলেন, আর নিজেরা কোরবানি হয়ে গেলেন না। আমরা কিন্তু খুব টাফ এবারটা, আমরা খুব টাফ, কারণ আমরা চাই না হাটে গিয়ে কেউ যেন কোরবানি হয়। এই জন্য দরকার পড়লে আমরা হাট বন্ধ করে দিব। এবছর ঢাকার 2 সিটির 20টি হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহমুদ শরীফ। সেখানকার পরিস্থিতি জানছি। শরীফ, হাটে পশুর আমদানি কেমন, বেচা বিক্রি কেমন হচ্ছে? দেখুন, আমদানি পর্যাপ্ত। এই গাবতলী পশুর হাটের ইজারাদার যিনি আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারা বলছেন এই হাটে যে পরিমাণ পশু আমদানি হয়েছে এটি পর্যাপ্ত রয়েছে এবং বেচা বিক্রির বিষয়টি বলা চলে আজকে থেকে শুরু হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন আসলে যে ভিড়, এই ভিড় কিন্তু বিকেলের দিকেও এতটা ভিড় ছিল না। এখন দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা সবাই দর কষাকষি করছে। গরু বলা চলে আজকে বিকেলের পর থেকে বেশ বিক্রি হচ্ছে গাবতলীর পশুর হাটে। যদিও আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি, সেটি বলা চলে একেবারেই উপেক্ষিত। যদিও 46টি নিয়ম মেনে আসলে হাট ইজারা দেওয়া হয়েছে, কিন্তু যে নিয়ম মানার কথা হাটে, একটি বিষয় একটু জানতে চাই, ক্রেতা বিক্রেতারা কি বলছে, এবার পশুর দাম কেমন? ক্রেতারা কি সন্তুষ্ট কি দামের ব্যাপারে? দেখুন, আজকে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে যারা গরু কিনে নিয়ে গেছেন। তারা বলছেন যে গতবারের মতোই দাম, আসলে গতবারের চেয়ে যে দাম বেশি সেটি তারা বলছেন। আমি যদি একটু উদাহরণ দিতে চাই যে 7 থেকে 8 মণ ওজনের গরু সেটি এখানে বিক্রি হচ্ছে 2.5 লাখ থেকে 2 লাখ টাকায়। আবার 10 মণের উপরে গরু যেটি, সেটি বিক্রি হচ্ছে এখানে 2.5 থেকে
3 লাখ টাকার মধ্যে। অর্থাৎ এই যে বড় গরুর হিসেব, এর পাশাপাশি যদি ছোট গরুর হিসেব বলি তাহলে মাঝারি এবং ছোট গরু যে রয়েছে সেগুলি কিন্তু একটু চাহিদা বেশি এবং দাম বলা চলে তুলনামূলক একটু বেশি, যেটি বরাবরই হয়ে থাকে এবং এবারও কিন্তু তাই দেখছি। তবে একটি বিষয় হচ্ছে যে বড় গরুর চেয়ে ছোট গরুর ক্রেতা অনেক 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 বেশি এবং এখন পর্যন্ত গাবতলী হাটের চিত্র আজকে দেখেছি বিকেল থেকে এখন পর্যন্ত ছোট এবং মাঝারি গরু সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বড় গরু তেমন এখন পর্যন্ত বিক্রি হয়নি, হয়েছে এক দুটো বিক্রি হতে দেখেছি, কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মাঝারি ধরনের যে গরু, এই গরুই আসলে বেশি বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা সবার মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দামের ক্ষেত্রে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলেছি, তার একটি গরু সেটি 8 থেকে 9 মণ ওজন হবে সেটি তার দাবি। সেই গরুটি গতকালকে 2 লাখ টাকা দাম হাঁকিয়েছিল কিন্তু দেয়নি, সেটি আজকে তার দাবি মতে 1,70,000 বা 1,60,000 পর্যন্ত দাম হচ্ছে। তার হিসেবে বাজার খারাপ গতবারের তুলনায়। আবার অনেক বিক্রেতা আছেন তারা বলছেন যে না, গতবারের তুলনায় এবার তারা ভালোই দাম পাচ্ছেন এবং এখন পর্যন্ত যে বেচা বিক্রি তাতে তারা সন্তুষ্ট জানিয়েছেন। তবে অনেক ব্যাপারী আবার সন্তুষ্টি জানাতে পারেননি, কারণ তারা 10 থেকে 12টি বা 20টি গরু নিয়ে এসেছেন, অনেকে একটি গরু এখন পর্যন্ত বিক্রি করতে পারেননি গাবতলী পশুর হাটে। অবশ্যই মাহমুদ শরীফ, আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 21 জুলাই উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। করোনার কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না। বুধবার সকাল 7টা, 8টা, 9টা, 10টা ও 10:45 বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব, ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। অনেকের মুখেই নেই মাস্ক, কেউ রেখেছেন মুখে, কেউ ব্যাগে। মাস্ক পরা ছাড়াও অন্যান্য স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজধানীর মার্কেটগুলোতে চলছে ঈদের বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন সব ধরনের চেষ্টার পরেও স্বাস্থ্যবিধি পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। করোনা সংক্রমণ রোধে 18 দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার খুলে দেওয়া হয় দোকানপাট ও শপিং মল। পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে ভিড় করেন ক্রেতারা। কিন্তু মার্কেটে আসা ক্রেতা ও বিক্রেতাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। কারণ হিসেবে তুলে ধরছেন নানা অজুহাত। মাস্ক আছে মানে গরম লাগে দেখলে মাস্ক খুলেছি, মাস্ক পকেটে বাইরে গেলে পরবো। মাস্ক নামাজ পড়িয়ে আসছি তো মানে মাস্কটা রাখিয়ে দিয়ে গেছে আর কি দোকানে। মাস্ক পড়তেছে না, গরম লাগতেছে। মাস্ক তো আছেই, মাস্ক তো সাথেই আছে। বিভিন্ন শপিং মলের বেশিরভাগই প্রবেশের সময় ক্রেতা বিক্রেতাদের জীবাণুনাশক টানেলের মধ্য দিয়ে যেতে হলেও দোকানে সামাজিক দূরত্ব মানছেন না কেউই। মাস্ক নেই সবার মুখে, সবাই তো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে না। একটু ভিড় আছে, গাদাগাদি করে হাঁটতেছে, একজনের গায়ে একজনের রেখে হাঁটতেছে। মাস্ক ছাড়া ঢুকলে ডাক দেয় না যে আপনি মাস্ক ছাড়া ঢুকছেন, এভাবে সতর্ক করার লোক নাই। এই জন্য মানুষ যেভাবে সেভাবে চলতেছে, ডাক দেয় না কেউ। ব্যবসায়ীরা বলছেন স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু বারবার সচেতন করার পরও অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। দারোয়ানরা সচেতন অবস্থায় রাখি যে কোনোভাবেই মাস্ক ছাড়া যেন ঢুকে না যায়। স্যানিটাইজার ওই যে গেটের ভিতর দিয়ে ঢুকতে হবে, যে স্যানিটাইজার যে ব্যবস্থা করা হয়েছে। আসলে কাস্টমাররা অনেক সময় শোনে না, তারাও বলে ঢুকবো না, যেতে দিলে দেন, নাহলে মার্কেটে আপনার মার্কেটে ঢুকলাম না। ব্যবসায়ীরা জানান ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় এখন বিক্রি বেড়েছে। এই মুহূর্তে ক্রেতারা পোশাক, ব্যাগ ও জুতা বেশি কিনছেন বলে জানান তারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ ঘিরে রাজধানীতে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা। এদের টার্গেট কোরবানির পশুর হাট, শপিং মল সহ বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনাল। গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে এমন এক চক্রের 5 জন সদস্য। তারা অন্তত 25 মামলার আসামি। ঈদে কোরবানির পশু নিয়ে রাজধানীর হাটে আসছেন ব্যবসায়ীরা, নগরবাসীও যাচ্ছেন সেখানে। ব্যস্ততা বেড়েছে শপিং মল, বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে। আর এ জায়গাগুলোতে টার্গেট করে সক্রিয় দুর্বৃত্তরা। এদের প্রতিরোধে মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশও। শনিবার নিউ মার্কেট ও হাজারীবাগে অভিযান চালিয়ে চেতনানাশক ওষুধ ও মলমসহ 5 জনকে গ্রেপ্তার করেছে তারা। পরে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে অভিনব সব কৌশলের কথা। গাড়ি দিয়ে মানুষ যাইতেছে, দেখা গেছে ফোনে কথা বলতেছে, তখন মনে করেন যে টান দিয়ে লইয়া যাইতেছে,
আবার রিক্সা দিয়ে যাইতেছে, গলায় চেন আছে, টান দিয়ে নিয়ে যেতেছে, এইভাবে এক হাতে তো আরেক হাতে যাইতো, আরেক হাতে তো আরেক হাতে যাইতো, এইভাবেই। গোয়েন্দারা বলছেন চুরি ছিনতাই ছাড়াও কখনো কখনো ডাকাতিও করে চক্রের সদস্যরা। ঈদ সামনে রেখে হয়েছে অজ্ঞান ও মলম পার্টি। চক্রের প্রধান কফিলের 60টি সহ গ্রেপ্তার এই 5 জনের নামে আছে 25টি মামলা। ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশেষ করে যারা পকেটমার, তারপর মলম পার্টি, অজ্ঞান পার্টি, এদের দৌরত্ব বাড়ে। 5 জনকে ধরতে পেরেছি যারা কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে এবং তারা একটা প্রিপারেশন নিচ্ছিল যে তারা এই ধরনের নাশকতা ঘটাবে বা এই ধরনের ছিনতাই বা মলম দেওয়ার মাধ্যমে বা অজ্ঞান করার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে। ঈদের কয়দিন বাইরে চলাফেরায় নগরবাসীকে সতর্ক করে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওডিআই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। হারারেতে দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয় 3 উইকেটে। অনবদ্য 96 রানের ইনিংসে দ্যুতিময় সাকিব। উদ্বোধনী জুটি এদিনও জমেনি বেশিক্ষণ। তামিমের পর লিটনও 20-এর ঘরে থেমেছেন। মাঝে মিঠুন মোসাদ্দেকের দ্রুত বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। ধাক্কা সামলে 55 রানের জুটিতে পথ দেখান সাকিব ও মাহমুদুল্লাহ। সেট হয়ে মাহমুদুল্লাহ ফেরেন 26 রান করে। এক প্রান্ত আগলে আশা টিকিয়ে রাখেন সাকিব। সাইফুদ্দিনকে সাথে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মিডল অর্ডারের কল্যাণে লড়াইয়ের পুঁজি পায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ 56 রান করেন ওয়েসলি মাদভেরে। ব্র্যান্ডন টেইলর 46 করে হিট উইকেট হয়েছেন। 46 রানে 4 উইকেট নিয়েছেন শরীফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 18তম রাউন্ডে এসে প্রথম হার বসুন্ধরা কিংসের। তাদের 2-1 গোলে হারিয়ে চমক দিয়েছে চট্টগ্রাম আবাহনী। জোড়া গোলে ম্যাচের নায়ক চিনেডু ম্যাথিউ। অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের কাছে 4-2 গোলে হেরেছে আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে প্রথম সাফল্য চট্টগ্রাম আবাহনীর। ডি বক্সের ভেতরে জটলা থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান রিক্রুট চিনেডু ম্যাথিউ। ওই গোল শোধ দিতে 86 মিনিট পর্যন্ত অপেক্ষা বসুন্ধরার। কিংস ডেরায় স্বস্তি ফেরান ব্রাজিলিয়ান রবিনিও। তবে 2 মিনিট বাদেই হতাশা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। জোড়া পূর্ণ করে ম্যাচের ভাগ্য গড়ে দেন ম্যাথিউ। এই হারের পরও 13 পয়েন্টের লিডে টেবিলের শীর্ষে বসুন্ধরা। চট্টগ্রাম আবাহনীর অবস্থান 5 নম্বরে। খানিকক্ষণ আগে কিন্তু এই কথাটাই বলছিলাম, চট্টগ্রাম আবাহনী কাউন্টার অ্যাটাকে কতটুকু বিপজ্জনক হতে পারে তারা, এই প্রমাণ। জাতীয় দলের পোস্টার বয় হয়েও বাংলাদেশের ফুটবল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক জামাল ভুঁইয়া। বিশ্বকাপ বাছাই মিশনে প্রাপ্তির খাতায় নেই কোনো জয়। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে 2টো ড্রই সম্বল। সামনের এশিয়ান কাপ বাছাই নিয়ে তাই সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ জামালের। মহামারীর মধ্যে অনেক কঠিন সময় পার করতে হয়েছে জাতীয় ফুটবল দলকে। বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতিও বন্ধ। সেসব নিয়ে কাতার যাওয়ার আগে হতাশ ছিলেন জামাল ভুঁইয়া। কাতারে মাঠের খেলা খুব আশা জাগানিয়া ছিল না। প্রাপ্তি শুধু এশিয়ান কাপের বাছাই পর্বে সরাসরি সুযোগ। সেখানে সফল হতেও প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। সেই তাগিদ বেঙ্গল টাইগার অধিনায়কের কণ্ঠে। সবাই ইমপ্রুভ করতে চায়, নট অনলি প্লেয়ার, সবাই মানে সারা দেশে তো ইমপ্রুভ করতে চায়। সো আমি মনে করি যারা অর্গানাইজ করে ওরা ভালো প্ল্যান করবে। আর সামনে আগের বছর নেক্সট ইয়ার তো খেলা আছে। সো আমি মনে করি ওরা সব কিছু ওরা ভালো মতন প্ল্যান করবে। আধুনিক সুযোগ সুবিধা থেকে পিছিয়ে বাংলাদেশ। অন্যান্য দেশের সাথে তাল মেলাতে মাঠ সংকটকেই প্রধান সমস্যা হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তবে খেলোয়াড়দের জন্য নতুন জিমনেশিয়াম তৈরিতে স্বস্তি জানিয়েছেন জামাল। ফ্যাসিলিটিস তো ইমপ্রুভ করতে হবে। বাংলাদেশ যেটা সবচেয়ে বড় ল্যাকিং, মাঠ কম আছে। সো এটাও আমরা ইমপ্রুভ করতে পারি। এখন বাফুফেতে ওরা একটা জিম করছে, এটা ভালো হয়েছে। এখন মেইন জিনিস হচ্ছে মাঠ। এশিয়ান কাপের বাছাই পর্বে আরও 6টি ম্যাচ খেলবে লাল সবুজ। ফেব্রুয়ারি 2022 থেকে আবারও মাঠে নামবে জেমিডের শিষ্যরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টোকিও অলিম্পিক শুরুর ক্ষণগণনা চলছে। একদিকে প্রতিযোগীরা আসতে শুরু করেছে, অন্যদিকে করোনা পরিস্থিতি নিয়ে টেনশন বাড়ছে।
গেমস ভিলেজে 2 অ্যাথলিট আক্রান্ত হয়েছে। পাশাপাশি টোকিওর গরম নিয়েও সবাইকে সতর্ক থাকতে বলছেন আয়োজকরা। টোকিও অলিম্পিক শুরু হতে বাকি মাত্র 5 দিন। করোনাকালেও গেমসের মশাল নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। 23 জুলাই উদ্বোধনীর আগ পর্যন্ত যা ঘুরে বেড়াবে জাপানের বিভিন্ন এলাকা। টোকিওর বিখ্যাত আদাচি মার্কেটের আয়োজনে মোট 98 জনের হাতে ওঠে মশাল। এর মধ্যে 3 জন ছিলেন বিদেশি। বিভিন্ন অঙ্গনের বিখ্যাত মানুষদের হাতে অলিম্পিক মশাল আসর নিয়ে আগ্রহী করছে জাপানিদের। এদিকে করোনা থাবা বিস্তৃত হয়েছে টোকিও গেমসে। একদিকে দলগুলোর আশা শুরু, অন্যদিকে ভাইরাস প্রতিরোধে নাভিশ্বাস অবস্থা আয়োজকদের। আক্রান্তের সংখ্যা 2 অঙ্কে পৌঁছে গেছে। সাউথ আফ্রিকান 2 ফুটবলার এবং রিফিউজি টিমের প্রধান নতুন সংযোজন। বিভিন্ন দেশের অ্যাথলেটরা এর মধ্যেই পা রেখেছেন টোকিওতে। 487 জনের বিশাল বহর নিয়ে এসেছে অলিম্পিক ইতিহাসের অন্যতম সফল দল অস্ট্রেলিয়া। জাপানের রাজধানীতে পা রেখেছে ভারতীয় অ্যাথলেটরাও। 8 ডিসিপ্লিনের 54 জন এসেছেন প্রথম দফায়। এবারের অলিম্পিকে ভারত মোট 119 জন প্রতিযোগী পাঠাচ্ছে। চীনের প্রতিযোগীরাও চলে এসেছেন টোকিওতে। তারা পাঠিয়েছে 431 জনের বিশাল বহর। এদিকে টোকিওর গরম তৈরি করেছে ভোগান্তি। শহর জুড়ে শত শত যন্ত্র নিয়মিত ঠান্ডা পানি স্প্রে করছে। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ও অলিম্পিক এবং প্যারালিম্পিক অংশগ্রহণকারীদের জন্য বিশেষ হ্যান্ডবুক বের করেছে। করোনা ভাইরাসের পাশাপাশি বাড়তি গরম নিয়েও সতর্ক থাকতে হবে। সবসময় মাস্ক পরতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময় পর পর সবাইকে পানি পানের অনুরোধ করছি। করোনাকালের অলিম্পিককে হয়তো আরও অনেক প্রতিকূলতা জয় করতে হবে। সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। বাকিটা ছাড়তে হচ্ছে ভাগ্যের হাতে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চারদিক। তাওয়াফে মুখরিত পবিত্র কাবা চত্বর। করোনা মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরেই হচ্ছে এবারের হজ। করোনা মহামারীতে পাল্টে গেছে বিশ্বের চিরচেনা সবকিছুই। এর প্রভাব পড়েছে হজ পালনেও। সংক্রমণ রোধে সীমিত করা হয়েছে মুসল্লির সংখ্যা। অনলাইনে নিবন্ধন করা 5 লাখের মধ্য থেকে এবছর মাত্র 60,000 জনকে দেয়া হয়েছে হজের অনুমতি। এবছর হজে অনলাইন নিবন্ধনের মতো অনেক নতুন নিয়ম সংযুক্ত করা হয়েছে। মুসল্লিদের সকল সুবিধার কথা মাথায় রেখে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আশা করছি আগামী বছর আগের মতোই বৃহৎ পরিসরে হজ পালনের সুযোগ সৃষ্টি হবে। এবার প্রতি 3 ঘন্টায় 6,000 হজযাত্রী কাবা শরীফ তাওয়াফ করার সুযোগ পাচ্ছেন। অতিরিক্ত সতর্কতা হিসেবে এক দলের তাওয়াফ শেষ করার পরই ওই স্থান জীবাণুমুক্ত করা হচ্ছে। রোববার মিনা প্রাঙ্গণে অবস্থান করবেন মুসল্লিরা। সোমবার ফজরের পর আরাফাত ময়দানে যাবেন মুসল্লিরা। এবার হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর বান্দার বালিলা। বাংলাসহ 9টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে খুতবা। সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে সেখানে খোলা আকাশের নিচে রাত জেগে চলবে ইবাদত বন্দেগী। মঙ্গলবার আবারও ফিরবেন মিনায়। শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে কোরবানির পশুর চামড়ার কাঙ্ক্ষিত সংগ্রহ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের কাছে বিপুল টাকা বকেয়া থাকায় পুঁজি সংকট হবে বলেও জানাচ্ছেন তারা। তবে বৈশ্বিক বাজার চাঙ্গা থাকায় খুব একটা সমস্যা হবে না বলে আশ্বস্ত করছেন ট্যানারি মালিকরা। কোরবানির কাঁচা চামড়া বাজারে মন্দা গত 2 বছর ধরেই। দাম পড়ে যাওয়ায় তা ফেলে দিয়েছেন অনেক মৌসুমি ব্যবসায়ী। ট্যানারি মালিক আড়তদাররা পাল্টাপাল্টি দোষারোপ করলেও উন্নতি হয়নি পরিস্থিতির। আড়তদাররা বলছেন সারা দেশ থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে লবণ দেওয়ার পর তা পাঠানো হয় ট্যানারিতে। তবে ট্যানারি মালিকদের কাছে 150 কোটি টাকারও বেশি পাওনা থাকায় রয়েছে পুঁজি সংকট। এছাড়া ঈদের পরের কঠোর লকডাউন নিয়েও আছে দুশ্চিন্তা। গত 2016-17 থেকে 19 পর্যন্ত যে টাকাটা রয়ে গেছে তাদের মধ্যে ইতিমধ্যে অনেকে আংশিক পেমেন্ট করেছে, আর বাকিরা আশ্বাস দিচ্ছে পেমেন্ট করবে। আমাদের পেমেন্টটা যদি পর্যাপ্ত না হয় টাকা ক্রাইসিসের জন্য অনেক ক্ষেত্রে কিছু চামড়া নষ্ট হয়।
আর ট্যানারি মালিকদের দাবি, ব্যাংক থেকে পাওয়া নতুন ঋণের বড় অংশই চলে যায় আগের ঋণ শোধ করতে। এতে সময় মতো আড়তদারদের বকেয়া দেওয়া যাচ্ছে না। তবে জানুয়ারি থেকেই ইউরোপের রপ্তানি বাজার চাঙ্গা, বিক্রি ভালো বলে সমস্যা না হওয়ার আশা তাদের। আমরা আশা করি হয়তোবা আমাদের এই হাজারীবাগের যে জায়গাটা এখনো রেড জোন করে আছে, এটা যদি আমাদের গ্রিন জোন করে দেওয়া হয় তাহলে আমাদের এই জায়গাটা আমরা ডেভেলপার মাধ্যমে বা নিজেরা ডেভেলপ করে আমরা আমাদের দায় দেনা প্রস্তাবে আমাদের তত না, আমাদের প্রায় 1-1.5 কোটি টাকা হইতে পারে। এটা আমাদের ট্যানারি মালিকরা যে কোনো সময় দিতে পারবে। এদিকে চামড়ার বাজার দর ধরে রাখতে 5টি ট্যানারিকে শর্ত সাপেক্ষে 2022 সালের জুন পর্যন্ত পশম ছাড়া পচনরোধী চামড়া রপ্তানির সুযোগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়, বিক্রয় ও পরিবহন তদারকিতে দেশের 7 বিভাগের জন্য কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও বরিশাল বিভাগের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ঈদের দিন থেকে 5 দিন নিজ নিজ এলাকায় তদারকির কাজ করবেন। এদিকে কয়েকদিন আগেই ন্যায্য মূল্য নিশ্চিতে চামড়ার দাম নির্ধারণ করে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীতে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 40 থেকে 45 টাকা, আর ঢাকার বাইরে 33 থেকে 37 টাকা। সারা দেশে খাসির চামড়া 15 থেকে 17 আর বকরির চামড়ার দাম 12 থেকে 14 টাকা নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও মাদক কারবারিতে বাধা দেয় ইমন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। পুলিশ জানায়, গতরাতে পশ্চিম দেওভোগ এলাকার হাজির মাঠে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একটি গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রি করে আসছিল। নিহত ইমনের বড় ভাই ব্যবসায় বাধা দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনার জেরে রাতে বড় ভাই ওমরকে না পেয়ে তার ছোট ভাই ইমনকে ছুরিকাঘাত করে তারা। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় আটকে আছে ভাঙ্গা মাদারীপুর বরিশাল মহাসড়ক 4 লেন করার কাজ, যা বাস্তবায়ন হলে কমবে দুর্ঘটনা, উন্নত হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। নানা জটিলতায় দীর্ঘদিনেও ভূমি অধিগ্রহণের কাজ শেষ করা যায়নি বলে জানান জেলা প্রশাসক। পদ্মা সেতুর সুফল পেতে ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। জমি অধিগ্রহণ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের 30 জুনের মধ্যে, কিন্তু মেয়াদ শেষের 1 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি অধিগ্রহণ। এ সড়কে রয়েছে মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলার বিরাট অংশ, যার পুরোটাই সরু এবং বিভাজক না থাকায় ধীর হয়ে যায় যানবাহনের গতি, প্রায় ঘটে দুর্ঘটনা। তাই 4 লাইন হলে আমাদের জন্য সুবিধা, রাস্তায় কোনো সমস্যা হবে না, যানজট থাকবে না। আমাদের গাড়ির রাস্তাঘাট প্রচন্ড ভাঙা, সেই জন্য আমাদের গাড়ি দুর্ঘটনা ঘটে বেশি, তাহলে মালপত্র নষ্ট। এটা আমি সরকারের কাছে আশা করি যাতে 4 লাইনের রাস্তাটা দ্রুত কাজ করে, তাহলে আমাদের এই মহাসড়কে দুর্ঘটনা অনেক কমে যাবে। নানা জটিলতায় ভূমি অধিগ্রহণের কাজ বেঁধে দেওয়ার সময়ে শেষ হয়নি, তাই বিকল্প উপায়ে চলছে ভূমি অধিগ্রহণ। ভূমি অধিগ্রহণের জন্য আলাদা একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে এবং সেই ডিপিপির অংশ হিসাবে আমাদের মাদারীপুরে আমাদের 6টা প্রস্তাবনা আছে। তার মধ্যে মাদারীপুরে 3টা, গোপালগঞ্জে 2টি এবং ফরিদপুরে 1টি, এবং এগুলোর মধ্যে আমার 6টার মধ্যে 4টার এলএকএস করে গিয়েছে এবং কিছুর যৌথ জরিপ কাজ সম্পন্ন হয়েছে, সেগুলো প্রাক্কলন প্রস্তুত হচ্ছে। ভূমি অধিগ্রহণের জন্য গত বছরের শেষের দিকে 4 ধারায় নোটিশ দেয় জেলা প্রশাসন। অধিগ্রহণ কাজ শেষ হলেই শুরু হবে পরবর্তী কাজ। জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে, এটা যৌথ তদন্ত চলছে। জমি অধিগ্রহণের কার্যক্রম শেষ হয়ে গেলে হয়তো এটা পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সমীক্ষা শেষে 2018 সালের 11 অক্টোবর প্রকল্পটি অনুমোদন দেয় একনেক। জমি অধিগ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয় 1,887 কোটি 85,90,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2014 সালে চালুর পর সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকটি বেড়ে দাঁড়িয়েছে 6,300
65 পয়েন্টে। লেনদেন হয়েছে 1793 কোটি টাকা। পাশাপাশি দর বেড়েছে 56 ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 61 পয়েন্ট। রোববার সূচকের ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে কারিগরি ত্রুটির কারণে সকাল 11টায় লেনদেন সাময়িক বন্ধ হয়ে যায়। পরে দ্রুত সমস্যা সমাধান করে 12:30টায় লেনদেন চালু করা হয়। বেলা 2:26 সূচক পৌঁছায় 6337 পয়েন্টে, ভেঙে যায় 2017 সালের 26 নভেম্বরের রেকর্ড। এরপর 3:30টায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক 57 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6365 পয়েন্টে, যা সূচকটি চালুর পর সর্বোচ্চ অবস্থান। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1793 কোটি 2 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 3 কোটি 17 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেওয়া 373টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 210টির, কমেছে 150টির এবং অপরিবর্তিত রয়েছে 13টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি হাত বদলের তালিকার শীর্ষ অবস্থান ধারাবাহিকভাবে ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় এসএস স্টিল এবং তৃতীয় অবস্থানে ফুয়াং সিরামিক্স। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রি, দ্বিতীয় লিগাসি ফুটওয়্যার এবং তৃতীয় অবস্থানে ইন্ডেক্স এগ্রো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 60.97 পয়েন্ট। লেনদেন হয়েছে 71 কোটি 79 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কান চলচ্চিত্র উৎসবে এবার সবচেয়ে মর্যাদাপূর্ণ পাম ডি'অর পেয়েছে লোমহর্ষক গল্পের ফ্রেঞ্চ বেলজিয়ান ড্রামা থ্রিলার তিতান। ছবিটির পরিচালক ফরাসি নির্মাতা জুলিয়ান দুকোর্নও। 28 বছর পর কানে কোনো নারী পরিচালক জিতলেন এই স্বর্ণপাম। শনিবার রাতে ঘোষণা করা হয় 74তম কান চলচ্চিত্র উৎসবের পুরস্কার। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।